দেখ দেখ, এক ফকিন্নি আরেক ফকিন্নিকে সাহায্য করছে। তো বন্ধুরা, কে কোথা থেকে আমাদের গল্পটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গুলশানের অভিজাত এলাকার এক পাশে, যেখানে পুরনো গাছগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেখানকার এক রাস্তার ধারের বেঞ্চে চুপচাপ বসেছিলেন সেলিম চৌধুরী। পরনে তার সাধারণ একটি পাঞ্জাবি আর লুঙ্গি, পায়ে পুরনো স্যান্ডেল। দেখে বোঝার কোনো উপায় নেই যে সে শহরের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন। কিছুক্ষণ আগেই কাছের এক দোকানের সামনের ফুটপাত ঝাড়ু দিয়ে তিনি একটু জিরিয়ে নিচ্ছিলেন। এটা তার প্রতিদিনের অভ্যাস, সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তাদের জীবনটা খুব কাছ থেকে দেখা। হঠাৎ করেই একটি কালো রেঞ্জ রোভার গাড়ি তীব্র গতিতে সরু রাস্তার দিকে ছুটে এলো। রাস্তার পাশে জমে থাকা এক বড় ডোবার দিকে গাড়িটির কোনো খেয়ালই ছিল না। মুহূর্তের মধ্যে এক বিশাল ঢেউয়ের মতো কাদা পানি উড়ে এসে সেলিম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত ভিজিয়ে দিল। তিনি অবাক হয়ে হাত দিয়ে মুখ মোছার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। তার পাঞ্জাবি আর লুঙ্গি বেয়ে নোংরা কাদা ঝরছিল। আশেপাশের লোকজন চমকে তাকালো। একজন মহিলা চেঁচিয়ে উঠলেন, এই গাড়িওয়ালা, এই কি করলি তুই? কিন্তু গাড়িটা থামলো না। কিছুটা সামনে গিয়ে ব্রেক কষল, আর গাড়ির কালো কাঁচটা ধীরে ধীরে নিচে নামলো। ভেতর থেকে এক তরুণীর অহংকারী গলা ভেসে এলো। সেলিম চাচার দিকে তাকিয়ে সে স্পষ্ট করে বলল, রাস্তার এত কাছে বসে থাকো কেন বুড়ো তুমি? এটা কি তোমার গ্রাম যে যেখানে সেখানে বসে পড়বে? কথা শেষ হতেই গাড়ির কাঁচ উঠে গেল এবং চোখের পলটকে গাড়িটি উধাও হয়ে গেল। কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। একজন অবাক হয়ে বলল, মেয়েটা কি কথা বলে গেল? আরেকজন মহিলা উঠে বললেন, কি অহংকারী মেয়ে, একবার সরি পর্যন্ত বলল না। ভিড়ের মধ্য থেকে কেউ একজন বলে উঠল, সেলিম চাচা তো কারো কোনো ক্ষতি করে না, তার সাথে এরকম ব্যবহার? কিন্তু সেলিম সাহেব শুধু হাত তুলে শান্ত গলায় বললেন, থাক, কিছু বলো না, সৃষ্টিকর্তাই ওর বিচার করবেন। কালো রেঞ্জ রোভারের ওই মেয়েটির নাম ফারিহা। সে এসে থামলো বসুন্ধরা শপিং মলের সামনে। ভেতরে ঢুকেই সে তার আইফোনটা বের করে একটি সেলফি তুলল। ছবির নিচে লিখল, গুড মর্নিং গাইস, আসার পথে এক ভিখারিকে সাইজ করে আসলাম, #কুইন। ছবিটি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই মন্তব্যের বন্যা বয়ে গেল। দারুণ আপু, তুমিই সেরা, এভাবেই তো করা উচিত। এসব দেখে তার মুখে গর্বের এক হাসি ফুটে উঠল। তার কাছে এই ঘটনাটা কিছুই না। সে বিশ্বাস করত গরিব মানুষদের কোনো অধিকার নেই তার চলার পথে বাধা হওয়ার। অন্যদিকে সেলিম চৌধুরী সেদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেন। তবে তার মনে কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। বাড়ির বিশাল দরজা খুলে তিনি তার জমকালো বসার ঘরে প্রবেশ করলেন। তার একমাত্র ছেলে আরিফ ছিল শহরের একজন সফল ব্যবসায়ী। তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। দামি আসবাবপত্র, নরম গালিচা, দেয়ালে টাঙানো বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম সবই ছিল তার। কিন্তু এসবের প্রতি বৃদ্ধের কোনো লোভ ছিল না। আরিফ সোফায় বসে ট্যাব বেয়ে কিছু একটা দেখছিল। বাবাকে এই অবস্থায় দেখে সে চমকে উঠল। বাবা, তোমার কাপড়ের এই অবস্থা কেন? আবার কোনো ঝামেলা হয়েছে? সেলিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে ছেলের পাশে বসলেন। আজ শহরের সবচেয়ে অভদ্র একটা মেয়ের সাথে দেখা হলো বাবা। আরিফ হতাশ হয়ে বলল, বাবা, আমি আর কতবার বলবো তোমাকে, কেন তুমি রোজ রোজ ওইসব জায়গায় যাও? তোমার তো কোনো কিছুর অভাব নেই, এখন তো অন্তত এইসব বন্ধ করো। সেলিম সাহেব শান্ত চোখে ছেলের দিকে তাকালেন এবং বললেন, আমি এটা থামাবো না বাবা, যতদিন না তোমার জন্য একজন ভালো মনের বউ খুঁজে পাচ্ছি। আরিফ কপাল ঘষতে ঘষতে বলল, বাবা, আমার একজন প্রেমিকা আছে। বৃদ্ধ চমকে উঠলেন, তাই নাকি? আগে বলনি তো? আরিফ জবাব দিল, আমি তাড়াহুড়া করতে চাইনি, তবে তুমি যখন বলছো তখন শোনো। সে কি করে? সেলিম সাহেবের গলায় অনেক আগ্রহ। তুমি খুব তাড়াতাড়ি ওর সাথে দেখা করবে, ও দেখতে খুব সুন্দর। আরিফ হেসে বলল। বৃদ্ধ বললেন, সৌন্দর্যই সব কিছু নয় বাবা। আরিফ বলল, আমি জানি বাবা, কিন্তু একটা সমস্যা আছে। ও খুব অহংকারী আর বদমেজাজি, মানুষকে মানুষ মনে করে না। দামি জামা, জুতো, ব্যাগ কেনে শুধু লোক দেখানোর জন্য। তাহলে এখনো ওর সাথে তুমি কেন আছো? সেলিম সাহেব জানতে চাইলেন। আরিফ বলল, জানি না, হয়তো ভেবেছিলাম আমি ওকে বদলাতে পারবো। সেলিম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, ওকে বাসায় নিয়ে এসো, আমি ওর সাথে কথা বলতে চাই। যদি ওর মধ্যে বিনয় খুঁজে পাই তবে আমি তোমাদের সম্পর্ক মেনে নেব, কিন্তু যদি অহংকার দেখি তবে সত্যিটা বলতে আমি দ্বিধা করব না। পরদিন বিকেলে সেলিম সাহেব আবারও তার সাধারণ পোশাকে একটা সুপার শপের সামনে বসলেন।
ঠিক তখনই সেই কালো রেঞ্জ রোভার গাড়িটা এসে থামলো। গাড়ি থেকে নামলো ফারিহা। সেলিম সাহেবকে দেখেই তার মেজাজ খারাপ হয়ে গেল। বুড়ো, তুমি আবার এখানে? চিল্লিয়ে বলল সে। লজ্জা করে না তোমার? তোমার মতো মানুষদের জন্যই দেশের এই অবস্থা। মরেও তো যাও না। এই বলে সে সেলিম সাহেবের পায়ের কাছে এক গাদা থুতু ফেলল। ঠিক সেই মুহূর্তে সুপার শপ থেকে দুটি ব্যাগ হাতে এক তরুণী বেরিয়ে এলো। দৃশ্যটি দেখে সে থমকে দাঁড়ালো। তারপর ব্যাগ দুটি মাটিতে রেখে এগিয়ে এলো। যথেষ্ট হয়েছে, শান্ত কিন্তু শক্ত গলায় বলল সে। ফারিহা ঘুরে তাকালো। কে তুমি? মেয়েটি জবাব দিল, এমন একজন যার বিবেক এখনো মারা যায়নি। তার নাম ছিল সুমাইয়া। ফারিহা ব্যঙ্গ করে হাসল। আরেকজন গরিবের মাসিয়া হেসে হাজির হলো। সুমাইয়া বলল, আপনি কোনো কারণ ছাড়াই একজন বয়স্ক লোককে এভাবে অপমান করছেন? ফারিহা বলল, উনি আমার রাস্তায় কেন এলো? এটাই ওনার দোষ। সুমাইয়া নরম গলায় বলল, উনি আপনার বাবার বয়সী। ফারিহা রেগে গিয়ে বলল, তো কি হয়েছে? আমার বাবা নাকি? তুমি কি জানো আমি কে? আমি তোমাকে 2 মিনিটে পুলিশে দিতে পারি। সুমাইয়ার গলায় কোনো ভয় ছিল না। দিন, আমাকে পুলিশে দিন। একজন বয়স্ক লোককে সম্মান করতে বলার জন্য যদি আমাকে জেলে যেতে হয় আমি যাব। আপনি ধনী হতে পারেন, কিন্তু আপনার চরিত্র বলে কিছু নেই। অপমানে ফারিহার মুখ লাল হয়ে গেল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে উঠে রেগে সেখান থেকে চলে গেল। সুমাইয়া এবার সেলিম সাহেবের দিকে ঘুরল। চাচা, আপনি ঠিক আছেন? বৃদ্ধ তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ধন্যবাদ মা, সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। আমি থাকতে একজন বয়স্ক লোকের সাথে এমন ব্যবহার কেউ করতে পারে না, সুমাইয়া বলল। সে তার পাশে বসে জিজ্ঞাসা করল, আপনার নাম কি চাচা? তিনি জানালেন সবাই তাকে সেলিম চাচা বলে ডাকে। কথায় কথায় সুমাইয়া জানালো যে সে কৃষিবিদ্যায় পড়াশোনা শেষ করেছে, কিন্তু 1 বছর ধরে কোনো চাকরি পায়নি। তার বাবা মা গ্রামের সাধারণ কৃষক। সে সেলিম সাহেবকে প্রস্তাব দিল, চাচা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য ছোট একটা সবজির বাগান করে দিতে পারি। আপনি তাজা শাকসবজি খেতে পারবেন আর বাকিটা বিক্রিও করতে পারবেন। সেলিম সাহেব অবাক হয়ে তার দিকে তাকালেন। একটা অচেনা মেয়ে, যে তাকে একজন গৃহহীন বৃদ্ধ ছাড়া আর কিছুই ভাবে না, সে তাকে সাহায্য করতে চাইছে। তার মনটা শান্তিতে ভরে গেল। তিনি মনে মনে বললেন, প্রভু, এই মেয়েটাই কি সে যাকে আমি খুঁজছি? সেদিন সেলিম সাহেব অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন। তিনি আরিফকে সুমাইয়ের কথা খুলে বললেন। তার সাহস, সম্মানবোধ আর মায়ার কথা শুনে আরিফও মুগ্ধ হয়ে গেল। আরিফ জানালো, বাবা, আমার প্রেমিকা কাল তোমাকে দেখতে আসবে। সেলিম সাহেব শুধু বললেন, আসুক, কিন্তু আমার মন যা চাইছে তা আমি আজকেই দেখে ফেলেছি। পরদিন সকালে ফারিয়া এলো। দামি পোশাক, দামি ব্যাগ আর চোখে মুখে অহংকার। বসার ঘরে ঢুকেই সে সোফায় বসে থাকা সেলিম সাহেবকে দেখে জমে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল। বাবা, এ হলো। আরিফ পরিচয় করিয়ে দেওয়ার আগেই সেলিম সাহেব ঠান্ডা গলায় বললেন, আমি ওকে চিনি। ফারিহা ভয়ে বলল, আপনি? আরিফ অবাক হয়ে দুজনের দিকে তাকাতে লাগলো। তোমরা একে অপরকে চেনো? সেলিম সাহেব শান্তভাবে বললেন, এই সেই মেয়ে যে আমার উপর কাদা ছিটিয়েছিল আর খারাপ ভাষায় অপমান করেছিল। আরিফের পৃথিবী যেন দুলে উঠল। সে ফারিহার দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি? ফারিহা তোতলাতে তোতলাতে বলল, আমি জানতাম না উনি তোমার বাবা। আরিফ চিৎকার করে উঠল, জানার দরকার ছিল না। একজন মানুষকে সম্মান করার জন্য তার পরিচয় জানতে প্রয়োজন হয় না। তুমি শুধু নিজেকে ভালোবাসো। যে আমার বাবাকে সম্মান করতে পারে না তাকে আমি চাই না। ফারিহা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু সেলিম সাহেব বললেন, তুমি তোমার কাজের জন্য দুঃখিত নয় মা, তুমি তোমার পরিচয়ের জন্য দুঃখিত। সেদিন ফারিহাকে বাড়ি থেকে বের করে দিল আরিফ। বাবা ছেলে অনেকক্ষণ চুপ করে বসে রইল। শেষে আরিফ জিজ্ঞাসা করল, বাবা, মেয়েটার নাম কি বলেছিলে? সুমাইয়া। কোথায় থাকে সে? সেলিম সাহেব হাসলেন এবং আরিফকে সব খুলে বললেন। পরদিন সকালে আরিফ আর অপেক্ষা করতে পারল না। সুমাইয়ের সাথে দেখা করার জন্য সে বেরিয়ে পড়ল। বাবার কাছ থেকে সে শুনেছিল যে সুমাইয়া দোকানের পেছনে এক টুকরো জমিতে খামার করার কথা ভাবছে। সেখানে পৌঁছে সে দেখল এক তরুণী হাতে কোদাল আর বীজের ব্যাগ নিয়ে জমিটা দেখছে। মেয়েটির পরনে সাধারণ পোশাক, চুলগুলো পেছনে বাঁধা। তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল। আরিফ বুঝল বাবাকে মুগ্ধ করার মতো সত্যিই কিছু আছে এই মেয়েটির মধ্যে। আরিফ কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটি তাকে দেখে হাসল। শুভ সকাল। কথাবার্তা শুরু হলো। মেয়েটি জানালো সে এখানে এক গৃহহীন বৃদ্ধের জন্য একটা ছোট খামার শুরু করছে। আরিফ নিজের পরিচয় গোপন রেখে বলল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? দুজনে মিলে সেদিন জমিতে ঢেঁড়সের বীজ লাগালো।
দুটি ভিন্ন জগতের মানুষ, কিন্তু তাদের মন যেন একই সুতোয় বাঁধা পড়ে গেল। পরদিন বিকেলে সুমাইয়া সেলিম সাহেবের দেওয়া ঠিকানায় এসে পৌঁছালো। বিশাল গেট আর জমকালো বাড়ি দেখে সে অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে সেলিম চাচা এখানে থাকেন। গেট খুলে ভেতরে ঢুকতেই সে আরিফকে দেখতে পেল। আপনি এখানে? সুমাইয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো। ঠিক তখনই ভেতর থেকে সেলিম সাহেব বেরিয়ে এলেন। এসো মা, ভিতরে এসো। সুমাইয়া একবার আরিফের দিকে একবার সেলিম সাহেবের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি ওনার ছেলে? সেলিম সাহেব হেসে বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম না মা, আমি শুধু দেখছিলাম এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে কিনা। তুমি প্রমাণ করে দিয়েছো অবশ্যই আছে। সেদিন সন্ধ্যায় আরিফ আর সুমাইয়া একা বসলো। আরিফ তার মনের কথা খুলে বলল, সুমাইয়া, আমি জানি আমাদের পরিচয় খুব অল্প সময়ের, কিন্তু আমি তোমার মতো একজন মানুষকেই আমার জীবনে চেয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। সুমাইয়ার চোখ খুশিতে চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই তার মুখটা মলিন হয়ে গেল। আরিফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো সুমাইয়া, তুমি খুশি হওনি? সুমাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খুবই গরিব ঘরের মেয়ে, আমি কিভাবে এখানে সুখে থাকবো? আরিফ, আমার বাবা মা গ্রামে খুব কষ্টে থাকেন, আমি তাদের অভাবে রেখে শহরের এই বিশাল বাড়িতে শান্তিতে থাকতে পারবো না, এটা আমার বিবেকে বাঁধবে। সুমাইয়ার কথা শুনে আরিফ হাসল। সে সুমাইয়ার হাত ধরে বলল, তোমার বাবা মা মানে তো আমারও বাবা মা, তারা গ্রামে কষ্ট করবেন আর আমরা এখানে সুখে থাকবো, এটা আমি হতে দেব না। আমি ওনাদের জন্য শহরেই একটা সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেব। তারা অনেক কষ্ট করেছেন, এখন তাদের বিশ্রাম করার সময়। এই কথা শুনে সুমাইয়ার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। আরিফ আর সুমাইয়ার বিয়ের খবর শুনে ফারিহা হিংসায় জ্বলে উঠল। সে শাকিল নামের এক লোককে ভাড়া করল আরিফকে মাদকের মামলায় ফাঁসানোর জন্য এবং সেলিম সাহেব ও সুমাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভাগ্য ছিল অন্যরকম। শাকিল আরিফকে চিনত। বহু বছর আগে আরিফ শাকিলের অসুস্থ মায়ের চিকিৎসার সব খরচ দিয়েছিল এবং তার বোনকে চাকরি দিয়ে তার পরিবারটাকে বাঁচিয়েছিল। শাকিল বিশ্বাসঘাতকতা করতে পারল না। সে ফারিহার সব ষড়যন্ত্রের কথা ফোনে রেকর্ড করে আরিফকে জানিয়ে দিল। আরিফ পুলিশকে সব জানালো। প্রমাণের ভিত্তিতে পুলিশ ফারিহাকে গ্রেপ্তার করল। আদালতে তার নিজের গলার স্বরে তার ভয়ঙ্কর পরিকল্পনা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। অহংকার, হিংসা আর ষড়যন্ত্রের অপরাধে তার 5 বছরের জেল হলো। আরিফ সুমাইয়ার কথা রাখলো। বিয়ের আগেই সে সুমাইয়ার বাবা মাকে সম্মানের সাথে শহরে নিয়ে এলো এবং তাদের থাকার জন্য চমৎকার একটি বাড়ির ব্যবস্থা করে দিল। বাবা মাকে কাছে পেয়ে সুমাইয়ার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। সব বাধা দূর হওয়ার কিছুদিন পর সুমাইয়ার বাবা মায়ের উপস্থিতিতেই আরিফ এবং সুমাইয়ার ধুমধাম করে বিয়ে হলো। আনন্দের অশ্রুতে সেদিন পুরো পরিবার এক হয়ে গেল। সত্যিকারের ভালোবাসা আর সম্মান যে কোনো ধন সম্পদের চেয়ে অনেক বড়, সেটা তারা সবাই নতুন করে উপলব্ধি করলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে আগামী কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।